এ পর্যায়ে নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুনিয়া জুথি। দেশ জুড়ে চলমান নানান ঘটনা প্রসঙ্গে আরও জানবো তার কাছ থেকে। জি জুথি। পূজা, ধন্যবাদ আপনাকে। সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোর সারসংক্ষেপ বলতে গেলে সবার প্রথমে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে শেখ হাসিনা সরকার পতনের আজকে 6 মাস অর্থাৎ অর্ধবার্ষিকী পূর্ণ হলো। নতুন বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হয়েছে, দিন শেষে আমরা খবর খুঁজতে গিয়ে কি নিয়ে ঘরে ফিরছি, এখনো পর্যন্ত পত্রিকাগুলোতে মিডিয়াগুলোতে আমরা কি দেখাচ্ছি, এবং এই জনগণের যে জননিরাপত্তা সেই বিষয়গুলোর কি অবস্থা, সবকিছু মিলিয়ে জনগণ আসলে একটা হতাশা প্রকাশ করছে যে সংস্কার সংস্কার বলছে। সংস্কার শব্দটিও আসলে এখন বাংলাদেশের মানুষের কাছে একটি মিথ হয়ে গেছে। কিন্তু আশার বাণী হচ্ছে যে আজকে সারাদিন ঘটে যাওয়া যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলোর মধ্যে বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। অর্থাৎ বাংলাদেশ সংস্কার করার উদ্দেশ্যে যে 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তার মধ্যে পূর্বে 4টি কমিশনের প্রতিবেদন এবং আজকে সহ মোট 6টি কমিশনের প্রতিবেদন দাখিল করা হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। এবং এই জায়গাগুলোতে কি কি সুপারিশমালা ছিল সেইগুলো সম্পর্কে আমি একটু সারসংক্ষেপ আপনাকে বলবো। কিন্তু যারা আসলে দায়িত্বে ছিল তারা জানিয়েছে 100টিরও বেশি সুপারিশ তারা আসলে করেছে। খুব সংক্ষেপে যদি জনপ্রশাসন সংস্কার কমিশন নিয়ে বলতে চাই, সেখানে আজকে উপস্থাপন করা হয়েছে যে মন্ত্রণালয় এবং অধিদপ্তরগুলোকে আলাদা করার জন্য, এবং এভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে যদি আনা হয় সেক্ষেত্রে সময়, শ্রম, অর্থ এই সব কিছু বাঁচবে এবং কম লোকবল দিয়ে এগুলোকে পরিচালনা করা সহজ হবে। দ্বিতীয়ত ক্যাপিটাল সিটি গঠনের একটি রূপরেখা প্রণয়ন করা হয়েছে। কুমিল্লা এবং ফরিদপুর এই দুইটিকে আলাদা করে বিভাগ করার জন্য পরামর্শ করা হয়েছে। এবং সবচেয়ে বেশি আলোচিত যে ঘটনাটি ছিল সেটি হচ্ছে যে প্রদেশ ভিত্তিক শাসন ব্যবস্থা, অর্থাৎ 4টি প্রদেশে বিভক্ত করে শাসন ব্যবস্থা পরিচালনার জন্য সুপারিশ করা হয়েছে। বিচার বিভাগের কথা যদি বলতে চাই, মোটা দাগে আমরা আসলে যে বিষয়গুলো বলতে পারি সেটি হচ্ছে যে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বলা হয়েছে। আমরা পূর্বে বিভিন্ন সময় দেখেছি যে বিচার ব্যবস্থার উপর বিভিন্ন গোষ্ঠীর হস্তক্ষেপ, সেই বিষয়গুলো কিন্তু বিচার ব্যবস্থাকে বিতর্কিত করেছে। সেই জায়গা থেকে আজকে যখন বিচার বিভাগ সংস্কার কমিশন তারা বলছিলেন যে স্বাধীন বিচার ব্যবস্থা কিভাবে গঠন করা যায় সেটির একটি কাঠামো তারা দাঁড় করিয়ে পেশ করেছেন। এবং দ্বিতীয়ত তারা আসলে বলছেন যে অ্যাটর্নি জেনারেল নিয়োগের যে বিষয়টি কোনো দলীয় কোনো ব্যক্তি যাতে না হয়, কিভাবে নিরপেক্ষ হয়, আলাদা করে অ্যাটর্নি সার্ভিস গঠন করার কথা বলা হয়েছে। পূজা, খুবই দুঃখজনক, তবে সত্যি যে আজকে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে এবং এই বিষয়টি আসলে সাংবাদিকদের কর্মবিরতিও ছিল, তারা হাইকোর্টে ব্রিফিং নেননি এবং সেখানে কোনো কাভারেজ তারা পায়নি। কিন্তু বিষয়টি আসলে বারংবার গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ এই বিষয়টিকে সামনে টেনে নিয়ে আসছে। আমরা পূর্বেও দেখেছি, পূর্বে যতগুলো সরকার আমরা দেখেছি যে গণমাধ্যমের উপর এই সরকার এবং রাজনৈতিক দলগুলোর একটি বাজে প্রভাব এবং হস্তক্ষেপ ছিল। কিন্তু নতুন বাংলাদেশে তো আসলে আমরা এগুলো দেখতে চাই না। তবুও বিভিন্ন সময় দেখতে পাচ্ছি সমকালের সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, বাংলা ভিশনের সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে, আজকে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা করা হয়েছে। আজকে আপনারা জেনে থাকবেন আজকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে যেই খুনের অভিযোগ নিয়ে দায়ের করা মামলার আজকে রায় ছিল, আজকে রায় প্রকাশের দিন, এবং সেটির জন্য পাবনার ঈশ্বরদী থেকে বিএনপির যারা নেতাকর্মী ছিল তারা এসে উপস্থিত হয়েছিলেন হাইকোর্ট প্রাঙ্গণে। এবং ব্রিফিং করার সময় সেই জায়গাটিতে একটি ঘোলাটে পরিবেশের সৃষ্টি হয় এবং তার 3জন সাংবাদিকের ওপর হামলা করা হয়, তার মধ্যে একজন সাংবাদিক হাসপাতালে ভর্তি রয়েছে। এই যে বর্তমান বাংলাদেশের চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো কিন্তু আবারও প্রমাণ করছে যে বাংলাদেশ সেই পূর্বের মতোই আছে। সুতরাং এখানে কোনো পরিবর্তিত কিছুই নেই এবং গণমাধ্যমের যে স্বাধীনতা সেই জায়গাটিও এখনও খর্ব হচ্ছে, সবাই সেরকমটি বলছিল। এবং সমাজ পাতা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও কিন্তু এটি নিয়ে প্রচণ্ড সরব ছিল, প্রচণ্ড লেখালেখি হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে। কিন্তু দিনের শুরুটা নিয়ে যখন বলবো, আজকে দিনের শুরুটা হয়েছিল খুবই ভালোভাবে। আজকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দফার যে মোনাজাত ছিল সেটি শেষ হয়েছে। সেটি এর আগে কিন্তু দেখা গিয়েছে যে যারা জোবায়েরপন্থী ইজতেমায় এসেছেন, ইজতেমা পালন করেছেন, তাদেরকে একটি পর্বে ইজতেমাটি তারা শেষ করেছেন, কিন্তু এবারই 2টি পর্বে ইজতেমা শেষ করেছে। কিন্তু এখানে একটি বিতর্কিত বিষয় রয়েছে যে সাদপন্থীদের আর ইজতেমার ময়দানে জায়গা দেওয়া হবে না বা তাদেরকে করতে দেওয়া হবে না। তবু এবছরের মতো আগামী 14 তারিখ থেকে তারা ইজতেমার করতে পারবে, পালন করতে পারবে। এবং সেটার জন্য আজকে যখন ইজতেমা শেষ করা হয়েছে প্রশাসনিকভাবে মাঠটিকেও হস্তান্তর করা হয়েছে এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেটার জন্য টঙ্গী জাংশনে অতিরিক্ত 11টি ট্রেনেরও ব্যবস্থা করা ছিল। ঢাকা, ময়মনসিংহ, এই রাজশাহীর এই রুটগুলোতে যাত্রীরা স্বাভাবিকভাবে এবং নির্বিঘ্নে চলাচল করতে পেরেছে।
স্বাভাবিকভাবেই এগুলো ছিল আজকে সারাদিনের খুব বড় বড় বিষয়গুলোর নিয়ে। কিন্তু সবচেয়ে বড় যে ঘটনাটি ছিল সেটি হচ্ছে যে বিচার এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের যে প্রতিবেদনটি, সেটি আসলে সবার আকর্ষণকে কেন্দ্র করেছে। সেটি সবার আকর্ষণ নিয়ে নিয়েছে এই জন্য যে বাংলাদেশের মানুষ কিন্তু গত 6 মাসে একরকম হতাশার মধ্য দিয়ে যাচ্ছে, কেননা সেই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদেরকেও এখন রাস্তায় নামতে হচ্ছে। একজন উপদেষ্টা মন্তব্য করেছেন যে আসলে আমলাতান্ত্রিক জটিলতার জন্য তারা এখনো জুলাই বিপ্লবে আহতদের ঠিকভাবে সেবা দিতে পারেননি। তো এটা যদি হয় বর্তমান বাংলাদেশের চিত্র, তাহলে সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করতে আজকে 6 মাস সময় লেগেছে। সুতরাং এই সংস্কারটি করতে আরো কতটা দীর্ঘ সময় লাগবে সেটি নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু হতাশা প্রকাশ করেছে, বিভিন্ন জায়গায় তাদের মতামত দিয়েছে। পূজা, এই ছিল আজকে সারাদিন ঘটে যাওয়ার ঘটনাবলী। জি জি, জ্যোতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।